একটা উদ্দেশ্য ছিল যে এক জায়গায় যদি কতগুলো তথ্য থাকে এবং তথ্যগুলো যদি একটু মানে নিশ্চিত সহকারে এসে করা হয়, সব তথ্য তো এক জায়গায় কম্পাইল করে না। ব্যাংকিং সম্বন্ধে, ফাইন্যান্সিয়াল সম্বন্ধে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যবসায়ী এক জায়গায় কিছু রেফারেন্স, কিছু তথ্য করে, হয়তো ডিটেল পেতে হলে তার কাছে পার্টিকুলার ইনস্টিটিউশনে দিতে হবে, সেটা অন্য জিনিস। মানে এই ব্যাংকে আলমারি থেকে ইনভেস্ট বাইরের লোক আসে ইনভেস্ট করা শুরু করবে তা না, কিন্তু প্রিলিমিনারি ওয়ার্ক সম্বন্ধে এই তথ্যটা কিন্তু অত্যন্ত দরকার। এবং এটা সপ্তম মানে অনেক সুবিধা অসুবিধা প্রতিকূলতার মধ্যেই কিন্তু এটা প্রকাশটা অব্যাহত আছে, প্রকাশ করাটা। এবং এই জন্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ভূমিকা আছে। এবং এছাড়াও বাংলাদেশ ব্যাংক 1-2 বছর টাকা পয়সা দেয়নি, সেটা আমাদের জোগাড় করতে, সেখানে কিন্তু ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাবের একটা ভূমিকা ছিল। আমার মনে আছে একটা বছরে পুরো টাকাটি কিন্তু ব্যাব দিয়ে দিয়েছে। ব্যাব মানে ব্যাংক অ্যাসোসিয়েশন, যেমন আব্দুল হাই সরকার সাহেবের অ্যাসোসিয়েশন। যাই হোক, তৎকালীন চেয়ারম্যান আমি রিকোয়েস্ট করতে বলেছি সব টাকা আমরা দিয়ে দেবো। এটা ভালো একটা, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যাই হোক, এই যারা চড়াই উৎসব পিরিয়ড আসছে, আপনারা দেখবেন যে ওটার মধ্যে কিন্তু বিস্তারিত বললে রেলিভেন্ট তথ্যগুলো আছে। বিস্তারিত বললে ভুল হবে। এখানে আমি হঠাৎ করে গ্লান্স দিলাম, মানে আগে এই আপনার পেইড আপ ক্যাপিটাল, তারপর অথরাইজ ক্যাপিটাল, আর আমি চেষ্টা করলাম দেখতে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কত, প্রভিশনিং কত, কারণ এইগুলি সবার, এগুলো আরো করে মোর রেলিভেন্ট। তারপরে আপনার রিটার্ন আর্নিং কত রাখছে, তারপরে ক্রেডিট ডিপোজিট রেশিও, মোটামুটি তথ্যগুলো আছে। তা আমার একটা অবজারভেশন এখানে হলো, আমরা যখন দায়িত্ব নিচ্ছি আমরা দেখেছি ব্যাংকিং এর অবস্থা সঙ্গীন বলবো আর কি। তা আমি আশা করি এই জিনিসগুলোর মধ্যে কিছুটা কিছু আসছে, একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু বোধহয় মানে নাই, কিছুটা বোধহয় ফ্যাক্ট আছে যে লোকে বুঝতে পারবে যে 24 সাল বা 25 সাল একেবারে 18-9-10 সালের মতো এত রোজই ছিল না। ডেফিনেটলি অনেক সমস্যা, এই সমস্যার রিফ্লেকশন আছে। আমি দেখলাম 2-একটা ব্যাংকের, আমি চট করে দেখলাম ঠিকই কমেছে, ঠিকই প্রভিশনিং কমেছে, ক্রেডিট রেট মানে মানে ক্রেডিট গ্রোথ তো কমে গেছে বেশিরভাবে। অর্থাৎ আপনি যারা অন্য যারা আছেন তারা একটু অ্যাসিওর্ড হতে পারেন যে তথ্যগুলো মোটামুটি কাজে লাগবে, আর মোটামুটি আমি মনে করি যে রিলায়েবল। তবে এই আলমানেরটা একটু প্রচারটা দরকার, ডিসেমিনেশনটা দরকার। পুরো বইটা কাউকে না দিয়ে যদি আপনারা শেয়ার করেন রেলিভেন্ট জায়গাগুলো, আপনারা হয়তো কেউ মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে একটা কথা লিখতে পারেন যে এই ব্যাংকগুলো এই করে, এটা কিন্তু একটা খুব ভালো একটা বেস হবে এখান থেকে তথ্যগুলো নিয়ে। তখন আপনার মন্ত্রে করে তো অ্যানালাইসিস করতে পারেন যে ওনারা যেটা বলেছে আলমানাকে সবকিছু অ্যাগ্রিগেট করে যদি দেখি বাংলাদেশের তো আরো খারাপ অবস্থা বা আরো ভালো অবস্থা, সেটা আমার মনে এটা কাজে লাগবে। অতএব এই যে ডেটা সোর্সটা, সেটা অত্যন্ত ওইসে কে ইউজ করে তার উপর ডিপেন্ড করে কিছুটা। হয়তো অ্যাজ ইট ইজ কেউ ইউজ করবে, আর কেউ অ্যানালাইজ মানে এটাকে অ্যানালাইসিস করে হয়তো ইউজ করবে। আমি মনে করি যারা এটা তৈরি করেছেন এডিটোরিয়াল বোর্ড, বেশ কষ্টের ব্যাপার। আর বোর্ডের পেছনে যারা শিক্ষা বিচেতা যারা কাজ করেছেন, কারণ ব্যাংক থেকে যখন আসে তথ্যগুলো খুব সহজে পাওয়া যায় না। বাংলাদেশে একটা প্রবলেম হলো কি জানেন, লোকজন ইভেন ইনোকুয়াস মানে হার্মলেস তথ্য শেয়ার করতে চায় না। আমাদের তো এমন হতে পারে পাশাপাশি লোককেও জিজ্ঞেস করে না কেমন আছে, সালাম আলাইকুম বলি না। কিন্তু আমি আজকে একটা জিনিস না আমাকে পোস্ট করে পারি যে প্রত্যেক দিন অন্তত 100 লোককে থ্যাংক ইউ বলবো। তোমার ড্রাইভার নামার সময় বললো থ্যাংক ইউ, দিয়ে তোমাকে এটা দিয়ে এগুলো থ্যাংক ইউ। আমাকে বললো যে 70 ঊর্ধ্ব লোকের কিন্তু এগুলো বেশি দরকার, জীবনের সায়ন্তে থ্যাংক ইউ আর লোকজনকে এক্সপ্রেস করা। অর্থাৎ যারা করে যে আমি আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানালাম এডিটোরিয়াল বোর্ডকে, আর আপনারা আশা করি তাদেরকে ধন্যবাদ। আর সাংবাদিক যারা বন্ধুরা যারা আছেন তারা কিন্তু খুব ইন্টারেস্টেড, মানে অর্থ তারপরে ব্যাংক নিয়ে। আমাকে অনেক সময় সাংবাদিক প্রশ্ন করে, আমি উত্তর না দিলে আমাকে বলে স্যার আপনি তো সমস্ত তথ্যের খনি, মানে আমার কাছে অনেক তথ্য আছে, সব কিছু বলি না, সেটা ভাবে যে আমি সব বলে দেবো। যাই হোক, এটা ট্রু যে তথ্য খুব থাকে। অর্থ মন্ত্রণালয়ের সচিব আছেন, এফআইডি সচিব, তারা জানেন কতগুলো তথ্য আমাদের কাছে আছে, সেগুলি সবগুলো তো আবার পাবলিক নলেজে দেওয়া যায় না।
যাই হোক, কতগুলো ইস্যু আসছে, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া খুব সহজ কাজ না, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়ের রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দেবে আরেক দিকে, বেলুনের মতো আপনি চাপ দিন আরেকদিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অর্থাৎ একটু কনসিস্টেন্সি লাগে। তো ইন্টারেস্ট যে কমে নেয় তা না, ট্রেজারি বিল তো কমে গেছে, অর্থাৎ 12 ছিল 10 না, আর ট্রেজারি বিল কেনেন তো কমছে। তো এটা রিফ্লেকশন মার্কেটে হয়তো ততটা আসে না। আবার ট্রেজারি বিল বা গভর্নমেন্ট বরং যদি বাড়িয়ে দেয়, লোকজন আপনার ব্যাংকেই তো টাকা রাখবে না, সবাই সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল চলে, সেটা আমরা চাই না। আসলে ব্যাংক ইজ দ্য ইন্টারমিডিয়ারি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারমিডিয়ারি, তারা আপনাদের সঞ্চয় মানে সঞ্চয় আর ক্রেডিটের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, তাই তো কাজ, তাই না ব্যাংকের। আর অন্য অন্য অনেক কিছু অ্যাসপেক্ট আছে, তবে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্ট্যাবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, মানে সামষ্টিক। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গিয়েছে, ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস আগে, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করে। আমি সেজন্য সবসময় বলি ইনফ্লেশন এই যে পলিটিক্যাল ডাইমেনশন। ইনফ্লেশন আমি ভোক্তা অধিকার সংগ্রহের একটা ম্যাজিস্ট্রেটে পাঠিয়ে দিলাম, কারণ বাজারে গিয়ে একটাকে ফাইন করলো 5 লক্ষ টাকা, একটু পরেই সবাই চাঁদা তুলে 500 টাকা 5 লক্ষ টাকা দেয়, তোকে দিলাম 5 লক্ষ টাকা ফাইন দিয়েছি, আবার তোর কাছে একইভাবে শুরু কর। তো এইটা তো সমস্যার সমাধান না। কমিউনিটি, তারপর যারা হোলসেলার, ট্রেডার এবং রিটেলার, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। এক্সেস প্রফিট করা বা আউট অফ দ্য ওয়ে প্রফিট করা, মজুত করা, সেটা কিন্তু ওই সরকারের পক্ষে কিন্তু করা যায় না। সেটা আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকতে হয়। যদি ধরো দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানবে ওরা পারে। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে। যাই হোক, আমাদের সময় তো, বিশেষ করে আমি, আমার সময়, অন্যদের সময় থাকবে, তারা হয়তো কন্টিনিউ করবে, আমরা একটা এসে চলে আসি। তবে বাংলাদেশকে মোটামুটি একটা স্টেবল এটা নিয়ে আসি। আরেকটা জিনিস আমার অনুরোধ, বিশেষ করে জার্নালিস্টদের প্রতি, সবসময় নেগেটিভ কথাবার্তা, বাংলাদেশে একেবারে খারাপ, অন্য দেশ ভালো, মানে একটু ভালো বলবেন, তারপরে বলবেন যে ঠিক আছে উইকনেস, কিন্তু আমরা শুরু করি খারাপ না। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হতো, আমরা তো ডোনারদের সাথে আলাপ করে, বহু ডোনার, ওরা কিন্তু খারাপ বলে শুরু করে না, ওরা বলে যে তোমরা যেটা করছো এটা ডিফিকাল্ট, ইউ আর ট্রাইং বাট থিংস হ্যাভ টু বি ডান, এইগুলো। কিন্তু আমরা যখনই শুরু করি, আমি একটা গল্প বলি, আমি বহু আগে ওয়ার্ল্ড ব্যাংক একটা মিটিংয়ে গেছি, রাত্রেবেলা এক বাসায় গেছি, সেখানে ইন্ডিয়ান লোক ছিল, শ্রীলঙ্কা ছিল, বাংলাদেশ ছিল। বাংলাদেশে এক ভদ্রলোক আমাদের তৎকালীন মিনিস্টার বলছে, এই বাটা আসছে, কিচ্ছু জানে না, কথা বলতে পারে না, কিছু পলিসি জানে না, সবার সামনে আমাদের ফাইন্যান্স মিনিস্টার গালি দিচ্ছে। আই ওয়াজ স্টান্ড। তো আমার এক বন্ধু ছিল, খুব, সে মারা গেছে অ্যাম্বাসেডর, সে খুব বোকা, সে বলি এটা কী বলছেন আপনি, বাজে বাজে কথা, উনি যেটা করছেন বাংলাদেশের চেষ্টা করছেন সীমাবদ্ধতা, ওখান থেকে অন্য নির্ভর। আর ওইদিকে ইন্ডিয়ান ভদ্রলোক তখন গভর্নর ছিলেন না, তখন ছিলেন ওই সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, কি জানি লম্বা মতো, ফাইন্যান্স মিনিস্টার। হ্যাঁ, না না, আরে কংগ্রেসের বলে গেল না, শশী থারুর করলেন। হ্যাঁ, যাই হোক, সে বলবে আমাদের মিনিস্টারকে দেখো কত ভালো কথাবার্তা বলে, আসলে তোমাদের মানে সুযোগ পেয়ে তো বাংলাদেশের একেবারে দিল গালি। অথচ আমি যখন বসি IMF ওয়ার্ল্ড ব্যাংকে, এরা তো ছিল কোনোদিন কিন্তু নেগেটিভ, বাংলাদেশ সম্পর্কে কিন্তু ধারণা ভালো, মানে ওভারঅল এটার সে XYZ আফ্রিকান কান্ট্রির মতো না, জায়গা বলছে যে মারামারি করে সারাদিন, বাংলাদেশ has achieved remarkable progress। এই জিনিসটা বলে হয়তো বলতে পারেন আমরা ডেফিনেটলি ডিস্ট্রিবিউশন আসপেক্ট আছে, ইনইকুয়ালিটি আছে, এখনো গরিব লোক আছে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এগুলো তো সমস্যা, এগুলো আমরা স্বীকার করি, কিছুই হচ্ছে না নেগেটিভ। আমি টক শোতে দেখে তো আমি আশ্চর্য যাই, কত লোক, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বাংলাদেশে কি হচ্ছে। আমি মনে মনে যে তুমি অর্থনীতি কি জানো বুঝলো জানি না, বা রাজনীতি কি জানো, এ বলে কিছুই দেখতে পাচ্ছি না। আমি নামটা বললাম না, তারা বলে
সেখানে আমাদের এক অ্যাডভাইজার কমিটিতে পরে চিফ স্যার টকশোর কয়েকজনকে আপনি অ্যাডভাইজার বানিয়ে দেন, আমাদেরকে বাদ দেন। আমরা বললাম হ্যাঁ ঠিকই বলছেন আপনি। বলবেন স্যার এত বেশি ভালো জানে, এত কাজ করতে পারবে, আমাদের কোনো দরকার নাই। মানে ঠিক আছে, তাদের জ্ঞান আমাদের নিতে হবে তাদের, কিন্তু একেবারে বাংলাদেশে একেবারে একদম নেগেটিভ সেটা অন্যরা আপনি কম্পিটিশনে যুক্ত। বাংলাদেশ তো কম্পিট করতেছে বাইরে, বাংলাদেশের একেবারে সব খারাপ বলে দিলে। তা আমি আবার বলছি একবার অল দ্য রোজেস রোজেস, মানে একেবারে সবই গোলাপ ফুল, কাটা নাই, নিশ্চয়ই কাটাও আছে, কিন্তু গোলাপটাকে আগে দেখবেন, কাঁটাটাকে পরে দেখবেন, তাই না? যে কাঁটার আঘাত লাগবে, কিন্তু কেয়ারফুলি দেখবেন। যাও, আমি এগুলো বলছি কারণ আমি তো মোটামুটি পলিসি লেভেলে, গভর্নর থেকে তো পলিসি লেভেলে ছিলাম, এখনো বেশ কিছু পলিসি নেওয়াটা নট ভেরি ইজি। আর পপুলিস্ট পলিসি নেওয়া যায় না, আর পপুলার ডিমান্ডেও পলিসি নেওয়া যায় না। তবে তো এনবিআর চেয়ারম্যানকে বলে একজন বলে স্যার আপনি এটার ব্যাট কমায় দেন, আরেকজন বলে স্যার ওটা ব্যাট কমাতে আমি মারা যাবো, আরেকজন বলে স্যার এআইটি কমায় দেন আমারটা। সবাই আমি আমরা কেউ বলে না, খুব রেয়ার না বলে। আব্দুল হাই সরকার সম্বন্ধে আমরা বলে হয়তো না ভ্যাব থেকে, কিন্তু আমি করলে তো হবে না, এবং পলিসি তো আমির উপর হবে না, ওভারঅল, তাই না? যে তার মধ্যে ভুল থাকবে ডেফিনেটলি, সবাইকে তো সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য অনেকে আমাকে তো গালে গালে দেয়, এবং আমাকে একজন জার্নালিস্ট সেদিন বললো ইন্টারভিউ, আচ্ছা আপনি কি ব্যর্থ প্রতিষ্ঠায় যাবেন? আমি জানি না ব্যর্থ প্রতিষ্ঠায় যাবো কিনা। আমার মনে হয় গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ পেয়েছে, এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি, আর আমার সামনে বাংলাদেশের দ্রুত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর যারা আলমারাকের কাছে, তারা তো সব পণ্ডিত লোক, এবং আলমারাকে কাজ করে, আমি হয়তো ফিরে গিয়ে হয়তো কিছুটা কন্ট্রিবিউট করবো হয়তো, কিন্তু চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যানই থাকবেন, আমি ওখানে একজন কর্মী হিসাবে সদস্য হিসাবে থাকবো। তখন হয়তো একটু সময় পাবো, এখন হয়তো সময় পাইনি, বেশি হয়তো পাওয়া যায় না। আপনারা সবাই ভালো থাকেন। আর এখানে যারা আছেন, আমি তো বেশিরভাগ চিনি, আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। আশা করি এটা করে যাবেন, যে দ্রুত বাংলাদেশের সামনের দিকে নিয়ে যায়। মানে এইটাই সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি 54 বছরে যে আমরা একেবারে ফেইলিউর তা না, কিন্তু বাংলাদেশ রিমার্কেবলি ওয়েল, অনেক চড়াই উতরাই পেরি, এবং এই কৃতিত্ব কিন্তু কোনো এক সরকারের না, একক ব্যক্তির না। এইটা হলো আমরা ডেভেলপমেন্ট বলে কিউমুলেটিভ, সবাই আস্তে আস্তে কন্ট্রিবিউট করবে, এবং সেটা করেছেন, সেই জন্য সবাই আপনারা সেটা প্রশংসার দাবিদার। এবং ভবিষ্যতে সবাই মিলে আমরা কাজ করবো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেটাই সবচেয়ে বড় কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। হয়তো এই উপনিষদে আমি কয়েকটা সুযোগ পেলাম বললাম, হয়তো আর বেশি বক্তৃতা দেওয়া যাবে না বাইরে, তখন না কাজে ব্যস্ত থাকবো। অর্থাৎ আমার মেসেজটা আমি এইভাবেই বলি সব জায়গায়, বেশি করে সবাই আমরা যেন এসে করে, সবাই মিলে বাংলাদেশে একটা শক্তিশালী রাষ্ট্র। আমি সিঙ্গাপুরে ছিলাম, আমি আসলে সিঙ্গাপুরের পাসপোর্টের কোথাও ভিসা লাগে না। আমি মনে হয় বাংলাদেশ কবে হবে একটা দেশ যেখানে তার জাপানিজদের পাসপোর্টের ভিসা লাগে না বেশিরভাগ, আর সিঙ্গাপুর ইজ নাম্বার 1 পসিবলি এখন। এটা কি, এটা ছোট্ট একটা জেলে মাছ ধরতো আর ইসে করতো না, তো মালয়েশিয়াতে জোর করে বলে তোরা বেরিয়ে যাও, এখন হয়তো আফসোস করে যে সিঙ্গাপুরকে বাদ দিয়ে দিলাম কেন আমরা, ওরা তো দে আর ডুইং মাছ বেটার। তা আমরা যে হতে পারবো না ওইরকম দেশ, তবে ওই রকম পলিটিশিয়ানের বক্তব্য না আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো একজন বলেছে, সেটা আমি বলছি না, সেটা তো অনেক কষ্ট করতে সময় লাগে, বাট উই ক্যান স্ট্রাইভ টু অ্যাচিভ দ্যাট ওয়ান।